বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের এই সেশনে আজকে আমরা বিগত বছরগুলিতে আসা পরিমিতির অঙ্ক দেখে নেব। একই টাইপের প্রশ্নগুলো বাদ দিয়ে বাকি প্রশ্নগুলোর উত্তর এখানে করে দেওয়া হয়েছে। এর আগে 1 থেকে 50 পর্যন্ত প্রশ্ন 3টে ভিডিওয়ে কভার করা হয়েছে। ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। আজ চতুর্থ ও শেষ পর্ব। সেশন শুরু করার আগে একটা কথা বলে রাখি, 550টা প্রশ্নের এরিথমেটিক ইবুক এবং ডেসক্রিপটিভ ম্যাথের উপর একটা ইবুক কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। চলো আজকের সেশন শুরু করা যাক। 51 নম্বর প্রশ্নে বলা হয়েছে 3 সেমি ব্যাসার্ধ ও 20 সেমি উচ্চতা বিশিষ্ট একটি নিরেট চোঙকে গলিয়ে একই আকৃতির 5টি গোলক তৈরি করা হলো। প্রতিটি গোলকের ব্যাসার্ধ কত? দেখো, এর আগের পার্টগুলোতে এই ধরনের অঙ্ক এসছে যেখানে বলা হয়েছে যে জিনিসটা গলিয়ে ফেলবে বা মেল্ট করবে তার আয়তনের ফর্মুলার সঙ্গে যে জিনিসটা তৈরি করব তার আয়তনের ফর্মুলাটাকে খালি সমান করতে হবে। বোঝা গেছে? যখনই কোনো একটা জিনিস গলিয়ে অন্য কোনো একটা জিনিস তৈরি করবে তখন সেই দুটো আকৃতির আয়তনের ফর্মুলা ফেলতে হবে। যেমন এক্ষেত্রে প্রথমে একটা নিরেট চোঙকে গলিয়ে ফেলছে, তাহলে নিরেট চোঙের আয়তনের ফর্মুলা আমি এদিকে লিখব। চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, যেখানে আর চোঙের ব্যাসার্ধ এবং এইচ চোঙের উচ্চতা। এইটাকে গলিয়ে যে জিনিসটা তৈরি করছে তার ফর্মুলা এদিকে লিখব। যেটা তৈরি করছে সেটা হচ্ছে গোলক। একটা গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। এই জিনিসটা দিয়ে গোলক তৈরি করছে 5টা। একটার আয়তন যদি এইটা হয় তাহলে 5টা গোলকের আয়তন হবে, একে 5 দিয়ে গুণ করব। যেখানে এই বড় হাতের আর হচ্ছে গোলকের রেডিয়াস বা ব্যাসার্ধ। তাহলে আমি দেখলাম এইটা গলিয়ে ফেললো, তাই এর আয়তনের ফর্মুলা। যেটা তৈরি করছে তার আয়তনের ফর্মুলা ফেললাম। এই জিনিস 5টা তৈরি করছে তাই এইটা ইন্টু 5 লিখলাম। বোঝা গেছে? এখান থেকে পাই পাই কেটে দাও। জাস্ট এবারে মান বসাও। কি চেয়েছে? প্রতিটি গোলকের ব্যাসার্ধ। গোলকের ব্যাসার্ধ আমি বড় হাতের আর ধরেছি। আর এইটা যে চোঙটার কথা বলা ছিল সেই চোঙের ব্যাসার্ধ হচ্ছে 3, তাহলে এখানে লিখব 3 স্কোয়ার। আর উচ্চতা 20, তাই এখানে 20 লিখলাম। এটা জাস্ট কাটো, 4 5 20। তাহলে আর কিউব এটার ভ্যালু এলো 3 স্কোয়ার গুণিতক 3 সমান 3 কিউব। যদি কম্পেয়ার করো আর এর ভ্যালু 3, অর্থাৎ গোলকের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন 52 নম্বর প্রশ্নে বলেছে 48 মিটার লম্বা ও 36 মিটার চওড়া একটি আয়তকার পাতের প্রতিটি কোণ থেকে 16 মিটার বাহু বিশিষ্ট 4টি বর্গাকার ক্ষেত্র কেটে নেওয়া হলো। বাকি অংশ দিয়ে যদি একটি বাক্স তৈরি করা হয় তবে তার আয়তন কত হবে? দেখো, বাক্সের আকার কীরকম হয়? এরকম। এই বাক্সের যদি আয়তন কত জিজ্ঞাসা করে তাহলে আমার বাক্সের দৈর্ঘ্য, বাক্সের প্রস্থ এবং বাক্সের উচ্চতা জানতে হবে। বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা জানা থাকলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা করলেই বাক্সের আয়তন পাওয়া যাবে। বোঝা গেছে? তাহলে বাক্সের আয়তন পেতে গেলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার মান দরকার। আমার টার্গেট দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাটাকে বার করে নেওয়া। কি বলেছিল? একটা আয়তকার পাত আছে, এইটা বলেছে 48 মিটার লম্বা, পুরোটা 48, এবং 36 মিটার চওড়া, এই 36 চওড়া। এবার এর 4টে কোণ থেকে 16 মিটার বাহু বিশিষ্ট 4টে বর্গাকার ক্ষেত্র কেটে নেওয়া হচ্ছে। এই কোণে 16 মিটার বাহু বিশিষ্ট একটা বর্গাকার ক্ষেত্র কেটে নেওয়া হলো। এই কোণেও তাই, একটা 16 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার ক্ষেত্র কাটা হলো। এই কোণেতেও 16 মিটার বাহু বিশিষ্ট এবং এই কোণেতেও 16 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার ক্ষেত্র কেটে নেওয়া হলো। খেয়াল করো, এই যে বাহুগুলো এগুলো হচ্ছে 16 করে। বোঝা গেছে? এটাও 16। এইভাবে চলছে, সবগুলো 16 16 করে। এবারে দেখো, এইগুলো কেটে ফেলে দেয়া হলো, এই টুকরোগুলো কেটে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার পরে এই যে জায়গাটা পড়ে থাকলো, এইটা কতটা পড়ে থাকলো? দেখো, এই দিকে 16, এই দিকে 16, 16 16 32 কেটে ফেলে দেওয়া হয়েছে। তাহলে এইখানে থাকছে 16। 48 থেকে 32 বাদ দিলে এইটা 16।
এক্ষেত্রেও তাই, এইটা 16, এই পার্টটাও 16, 16 16 32 কেটে ফেলে দিল, টোটালটা 36 ছিল, তাহলে এটা এলো 4। আমি কেটে ফেলার পরে যে অংশটা থাকলো সেই অংশটা কীরকম দেখতে হয় যদি আঁকি। দেখো বর্গাকার ক্ষেত্রগুলো কেটে বাদ দেওয়ার পর এই জিনিস পড়ে আছে, যার মধ্যে এইটার লেন্থ হচ্ছে 16, এই যে এইটা যেটা আছে সেটাও 16 ছিল, দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে 4, যেটা এই আঁকায় আছে। এবার এটাকে দিয়ে একটা বাক্স তৈরি করলে বাক্সের আয়তন কত হবে? বাক্স কী করে তৈরি করবে? এই পার্টটাকে উপর দিকে তুলে দাও, এই পার্টটাকে উপর দিকে তোলো, এই পার্টটা উপরে তুলো এবং এই পার্টটা উপরে তোলো। তুললে দেখা যাবে একটা বাক্সের মতো এরকম টাইপের দেখতে হয়েছে। সেই বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কত হবে সেটা তোমায় বার করতে হবে। দেখবে এই যে জিনিসটা আছে এইটার লেন্থ হচ্ছে এইটাই, যেটার মান আমি 16 বলতে পারি। এইটা 4 আছে, তার মানে এইটা হচ্ছে 4। দেখো খেয়াল করো, বেসটাকে একবার দেখো, ভূমির মধ্যে কি থাকছে? এটা 16 মানে এইটা 16, এইটা 4 মানে এটা 4। এই যে 16টা পাওয়া যাচ্ছে যেটা এইখানে আছে, এটা হবে সবসময় দৈর্ঘ্য। আর এই যে এটা হচ্ছে প্রস্থ, অর্থাৎ বি এর মান হচ্ছে 4। এবার উচ্চতা দরকার। খেয়াল রাখো উচ্চতা কি হবে, যখন এইটাকে এইভাবে তুলছো তখন এইটাও উঁচু হচ্ছে, এইটা দেখবে বাক্সের হাইট হচ্ছে। খেয়াল রাখো আমি যখন এটাকে তুলছি এই পার্টটা হচ্ছে এইটা, যেটাকে আমরা উচ্চতা বলি। এইটার মান কত ছিল? খেয়াল করো এইটা এইখান থেকে এসছে, এটা 16 বাহু বিশিষ্ট একটা বর্গাকার ক্ষেত্র, এইটা 16 মানে এটাও 16 ছিল, তাহলে বলতে পারি এইটা 16 ছিল। এইটা হবে উচ্চতা, অর্থাৎ উচ্চতার মানও 16। তাহলে যখন পরীক্ষার সময় প্রশ্ন আসবে আমি দেখব এইটা দৈর্ঘ্য, এখানে যেটা পড়ে থাকবে সেটা হবে প্রস্থ, আর এই জিনিসটা এইটা এইখানে বা এইটা হবে উচ্চতা। সঙ্গে সঙ্গে অঙ্কটা করতে হবে এবং এই এত আঁকার কোনো দরকার পড়বে না। তাহলে আমি দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম, উচ্চতা পেলাম। এইটাকে দিয়ে একটা বাক্স তৈরি করলে বাক্সের আয়তন হবে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা, অর্থাৎ 16 গুণিতক 4 গুণিতক 16, যেটা 1024, অপশান নাম্বার 1-এ যেটা আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন 53 প্রশ্নে বলেছে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 1.5 সেমি ও 2 সেমি হলে তার পরিবৃত্তের ক্ষেত্রফল কত? একটা সমকোণী ত্রিভুজ আছে, এর সমকোণ সংলগ্ন বাহুদ্বয় একটা 1.5 আর একটা 2। এবার এর পরিবৃত্ত মানে ত্রিভুজটার বাইরের দিক দিয়ে যদি একটা বৃত্ত আঁকা হতো, যদি ওটা বৃত্তের মতো দেখতে লাগছে না, তবুও মনে করো এটা একটা বৃত্ত হয়েছে, ফ্রেশভাবে আঁকলে আগে একটা বৃত্ত এঁকে নিতে হবে তোমাকে। চলো এটাকে বাদ দাও, তাহলে এইটা 1.5, এইটা 2। এই ত্রিভুজের বাইরের দিক দিয়ে যে বৃত্তটা আঁকা হয় তাকে বলা হবে ত্রিভুজের পরিবৃত্ত। এই পরিবৃত্তের ক্ষেত্রফল কত? দেখো বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা πr², যেখানে r বৃত্তের ব্যাসার্ধ। এখন দেখতে হবে এই বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ কোনটা। এর আগের পার্টের ভিডিওতে আমি এটা ডিটেলসে বলেছি, কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে অতিভুজটা পাওয়া যায় সেই অতিভুজের মধ্যবিন্দুতে সবসময় বৃত্তের কেন্দ্র অবস্থিত হয়। কি বললাম? কোনো সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু, অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্য যদি আমি বার করতে পারি তার মধ্যবিন্দুটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে কোনটা? মধ্যবিন্দু থেকে এই প্রান্ত অথবা মধ্যবিন্দু থেকে এই প্রান্ত পর্যন্ত দূরত্ব, অর্থাৎ অতিভুজের অর্ধেক হবে এই বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে আমাকে অতিভুজের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হয়। দেখো অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করার সময় এখানে কি ছিল খেয়াল রাখো, একটা বাহু ছিল 1.5, একটা 2, দশমিক আছে, আমার অসুবিধে আছে। দেখো এটা এমন কিছু ব্যাপার নয় যে আমরা ক্যালকুলেশন করতে পারতাম না। আমি এখানে বলতে পারি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। এইভাবে আমি আগে এইভাবে বলি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। এটা করতে 2 দুগুণে 4, 15 15 225 হলো, দুটোর পরে দশমিক, তাহলে 6.25 এটা হলো অতিভুজের স্কোয়ার। তাহলে অতিভুজের ভ্যালু কত হবে? 25 25 625, অর্থাৎ 2.5। অতিভুজ যদি 2.5 হয় তাহলে রেডিয়াস কত হবে? রেডিয়াস হবে অতিভুজের অর্ধেক। যদি সেটা সমকোণী ত্রিভুজ হয় তবে অতিভুজের অর্ধেক হবে রেডিয়াস।
2.5কে 2 দিয়ে ভাগ করলে 1.25 বেরোবে। রেডিয়াস 1.25 হলে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর স্কোয়ারের ভ্যালু কত 1.25 হোল স্কোয়ার। 1.25 হোল স্কোয়ার কত 1.25 হোল স্কোয়ার 1.5625, গায়ে পাই ছিল, পাইটা বসিয়ে দাও। বোঝা যাচ্ছে? তাহলে উত্তর হচ্ছে 1.5625 পাই, যেটা অপশান নাম্বার 2-তে আছে। বোঝা গেছে? এবারে আমি যেটা বলছিলাম, এইভাবে না বার করে এইভাবে ভাবতে পারতে। 1.5 আছে, 2 আছে, আমি যদি 10 দিয়ে গুণ করতাম, রেশিও করো, 10 দিয়ে গুণ করলে এইটা উঠে যাবে, এইখানে 20 হবে। আমি যদি এটা 5 দিয়ে কাটি, 3 5 15, 4 5 20। আমরা জানি 3 4 5 একটা ট্রিপলেট তৈরি হয়, তার মানে এখানে 5 থাকবে। এর আগের লাইনটা কি ছিল? এর আগের লাইনটা 5 দিয়ে গুণ ছিল, কারণ আমি 5 দিয়ে কেটেছিলাম, তাহলে 5 দিয়ে গুণ করলে এটা হবে 25। এর আগের লাইন কি ছিল? 10 দিয়ে গুণ করে এটা এসছে, তাহলে 10 দিয়ে ভাগ ছিল, 10 দিয়ে ভাগ করলে এটা হতো 1.5, এটা 2, এটা 10 দিয়ে ভাগ করলে 2.5। দেখো অতিভুজ 2.5 বেরিয়ে যেত, মনে মনে করা যেত, ক্যালকুলেশনের দরকার পড়তো না। পরের প্রশ্ন 54 প্রশ্নে বলেছে কাজীপেট গ্রামের জনসংখ্যা 4000 জন, গ্রামের প্রতি ব্যক্তির প্রতিদিন 9 লিটার জল প্রয়োজন। গ্রামে যে ট্যাঙ্ক থেকে জল সরবরাহ করা হয় তার মাপ 15 মিটার ইন্টু 8 মিটার ইন্টু 6 মিটার। এই ট্যাঙ্কের সম্পূর্ণ জল দিয়ে কতদিন গ্রামে জল সরবরাহ করা যাবে? দেখো প্রতিদিন এক একজনের 9 লিটার করে জল লাগে, 4000 জন আছে, তাহলে 4000 জনের প্রতিদিন এত লিটার জল লাগবে। প্রতিদিন যদি এত লিটার জল লাগে, আমি মনে করি ওই ট্যাঙ্কের জল দিয়ে এক্স দিন চালানো যাবে। বোঝা গেছে? তাহলে আমাকে এক্সের ভ্যালু বার করতে হবে। এক্স দিনে এতটা জল লাগবে, এই সমান পরিমাণ জল কে সাপ্লাই করবে? এই ট্যাঙ্কটা সাপ্লাই করবে। এবার দেখো এই দিকে বাঁ দিকে লিটার আছে, আমি লিখেছি বাঁ দিকে লিটার আছে, তাহলে ডান দিকে আমি যখন গুণ করব, আমরা কি জানি কোনো ট্যাঙ্ক এরকম আকৃতির হলে ট্যাঙ্কের আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। আমি 52 নম্বর প্রশ্নে বলে এসেছি। ট্যাঙ্কটার দৈর্ঘ্য 15, প্রস্থ 8, উচ্চতা 6, তাহলে ট্যাঙ্কের আয়তন কত হবে? ছিল মিটার মিটার মিটার, অর্থাৎ মিটার কিউব ছিল। বোঝা গেছে? তাহলে ট্যাঙ্কের আয়তন এত মিটার কিউব। কিন্তু বামপক্ষ সমান ডানপক্ষ হতে গেলে এই দিকে লিটার আছে, এই দিকেও লিটার হতে হবে। তাহলে তোমাকে জানতে হবে 1 মিটার কিউব সমান কত লিটার, অর্থাৎ 1 ঘনমিটার মানে কত লিটার। 1 ঘনমিটার মানে 1000 লিটার। বোঝা গেছে? 1 ঘনমিটার সমান যদি 1000 লিটার হয়, তাহলে এত ঘনমিটার সমান কত লিটার হবে? তাহলে এইটাকে আমরা 1000 দিয়ে গুণ করে বলবো এইটা লিটারে কনভার্ট হলো। 15 ইন্টু 8 ইন্টু 6 ঘনমিটারটা লিটারে কনভার্ট করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে। বোঝা গেছে? তাহলে এটা কেটে দিলাম, লিটার লেখার আর দরকার নেই। এই হাজারের সঙ্গে এইটা কেটে দাও, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 5 15, অর্থাৎ এক্সের ভ্যালু এলো 5 দুগুণে 10, 10 দুগুণে 20। তার মানে ওই ট্যাঙ্ক দিয়ে 20 দিন চলবে, যেটা অপশান নাম্বার 1-এ আছে। ট্যাঙ্কের জল 20 দিন সরবরাহ করা যাবে। পরের প্রশ্ন 55 প্রশ্নে বলেছে কোনো ঘনকের বাহুগুলির দৈর্ঘ্যের সমষ্টি একটি বর্গক্ষেত্রের পরিসীমার 3/5 যদি ঘনকের আয়তনের সাংখ্যমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সাংখ্যমানের সমান হয়, তবে বর্গক্ষেত্রের পরিসীমা কত? দেখো এইখানে একটা ফিগার দেখতে পাচ্ছি 3/5, খেয়াল রাখো 3/5, নিচে 5 আছে। তাহলে এমন একটা কিছু তুমি সংখ্যা ধরে নিতে পারো যেটা 5-এর গুণিতক হবে, তাতে করে কাটতে সুবিধে হবে। কি বলেছে অঙ্কে? আমি আসছি। এই একটা বর্গক্ষেত্র আছে, কোনো ঘনকের বাহুগুলির দৈর্ঘ্যের সমষ্টি। ঘনকের বাহু কটা? ঘনকের বাহু হচ্ছে 12টা। দেখো এর একটা ঘনক, এরম যদি আঁকো 1 2 3 4, পিছনেও 4টে আছে, 4 4 8, এই একটা 9টা 10টা 11টা 12টা। বোঝা গেছে? এক একটা বাহু ঘনকের মনে করো এ, তাহলে ঘনকের বাহুগুলির দৈর্ঘ্যের সমষ্টি কী হবে? 12টা এ, টোটাল এ করে এক একটা বাহুর দৈর্ঘ্য, যেহেতু 12টা বাহু আছে তাই ঘনকের বাহুগুলোর দৈর্ঘ্যের সমষ্টি 12 এ। এইটা সমান
একটা বর্গক্ষেত্রের পরিসীমার 3/5 আমি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যা খুশি ধরতে পারি, এ বি সি এক্স যা খুশি, কিন্তু আমি ধরছি বর্গক্ষেত্রের এক একটা বাহু 5 ইউনিট করে। কেন? এই যে 5 দিয়ে কাটা যাবে বলে। তাহলে প্রতিটা বাহু যদি 5 হয় তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? পরিসীমা হচ্ছে 4টে বাহুর যোগফল, অর্থাৎ 4 × 5 = 20। বলেছে বর্গক্ষেত্রের পরিসীমা 4 × 5 = 20, তার 3/5 অর্থাৎ 3-এর 5 দিয়ে এটাকে গুণ করব। তাহলে আমি দেখলাম 12 এর ভ্যালু হচ্ছে 12, তাহলে এ এর ভ্যালু কত? এ এর ভ্যালু হচ্ছে 1। এ কী ছিল? ঘনকের এক একটা বাহুর মান ছিল। বোঝা গেছে? এবারে দেখো এখানে বলেছে যদি ঘনকের আয়তনের সাংখ্যমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সাংখ্যমানের সমান হয়। ঘনকের আয়তনের ফর্মুলা কি? বাহুর কিউব। এখানে বাহু বলতে আমি কি পেয়েছি? এ। এর মান কত? 1। ঘনকের বাহুর সাংখ্যমান, ঘনকের আয়তনের সাংখ্যমান, বাহুর দৈর্ঘ্য যদি 1 হয় তার আয়তন হবে বাহুর কিউব অর্থাৎ 1-এর কিউব। এইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সাংখ্যমানের সঙ্গে সমান। আমি বর্গক্ষেত্রের এক একটা বাহু 5 করে ধরেছি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু স্কোয়ার। এখানে বাহুর মান 5, তাহলে বাহু স্কোয়ার হবে 5 স্কোয়ার অর্থাৎ কিনা 25। তাহলে দেখলাম 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 25। বোঝা গেছে? এখানে কি চেয়েছে? বর্গক্ষেত্রের পরিসীমা কত? বর্গক্ষেত্রের পরিসীমা কত ছিল? 5টা করে, 5 যদি বাহুর মাপ হয়, 4টে বাহুর মাপ ছিল 20। 1 ইউনিটের ভ্যালু যদি 25 হয়, চাইছে 20 ইউনিটের ভ্যালু কত? 20 ইউনিটের ভ্যালু 25 × 20 = 500 একক, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন 56 প্রশ্নে বলেছে যদি কোনো রম্বসের ক্ষেত্রফল 6 বর্গ সেমি এবং তার কর্ণ দুটির সমষ্টি 7 সেমি হয় তবে রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? এই একটা রম্বস, এর কর্ণ দুটো এই দুটো। রম্বসের ক্ষেত্রে খেয়াল রাখবে 4টে বাহুর মান সমান হয় কিন্তু কোনো কোণই সমকোণ হয় না। রম্বসের কর্ণ দুটো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই কর্ণটা এই বিন্দুতে সমান দুভাগে বিভক্ত হবে, এই কর্ণটা এই বিন্দুতে সমান দুভাগে বিভক্ত হবে এবং এই পয়েন্টে সমকোণ উৎপন্ন হবে। তার মানে আমি এই ত্রিভুজটার ক্ষেত্রে বলতে পারি এটা যদি লম্ব হয় এবং এটা যদি ভূমি হয় তাহলে এটা হবে অতিভুজ। যেটা আমি বলছি অতিভুজ সেটাই হবে রম্বসের বাহুর দৈর্ঘ্য। দেখতে পাচ্ছ এইটা হচ্ছে রম্বসের বাহুর দৈর্ঘ্য। সেটাই চেয়েছে রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত। তাহলে আমি এইটাকে বার করতে গেলে আমার এই পর্যন্ত লেন্থ আর এই লেন্থটা দরকার। এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করে এটা স্কোয়ার করলে আমার উত্তর আসবে। বোঝা গেছে? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। এবারে কি কি ডাটা দিয়েছে? রম্বসের ক্ষেত্রফল 6 বর্গ সেন্টিমিটার। রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ গুণিত d1 গুণিত d2, যেখানে d1 আর d2 হচ্ছে দুটো কর্ণের দৈর্ঘ্য, ডায়াগোনাল 1 ডায়াগোনাল 2। বোঝা গেছে? এই পুরো কর্ণের দৈর্ঘ্য d1, এই পুরো কর্ণের দৈর্ঘ্য d2 হলে হাফ ইন্টু d1 d2 এটা হবে রম্বসের ক্ষেত্রফল। এখানে দিয়েছে তার মান 6, তাহলে আমি বলতে পারি d1 d2 এটার মান 6 × 2 = 12। d1 d2 কি? d1 d2 হচ্ছে দুটো কর্ণের দৈর্ঘ্য। দুটো কর্ণের দৈর্ঘ্য গুণফল 12। কোন দুটো সংখ্যার গুণফল 12 হতে পারে আমাকে বলো। খালি খেয়াল রেখো এমন দুটো সংখ্যার গুণফল 12 বলবে যাদের সমষ্টি কিন্তু 7 হতে হবে। দেখেছো কর্ণ দুটোর সমষ্টি 7। আমি এখানে দেখছি কর্ণ দুটোর গুণফল 12, এখানে দেখছি কর্ণ দুটোর সমষ্টি 7 হতে হবে। একমাত্র 12কে 3 4 12 তুমি যদি করো তাহলে দেখবে একটা কর্ণ 3 একটা কর্ণ 4। এবং এটাকেই কেন নেবো তার কারণ হচ্ছে দুটো কর্ণের যোগফল 7 আমি দেখতে পাচ্ছি। 12 একে 12 হতো, 6 × 2 = 12 হতো, কিন্তু সেই যে ফিগারগুলো আসতো তাদের সমষ্টি কিন্তু 7 আসতো না। তাই এখানে আমি একটা কর্ণ 3 একটা কর্ণ 4 পেলাম। বোঝা গেছে? তাহলে এই পুরো কর্ণটা যদি 4 হয় তাহলে এইটুকুনি অংশ কত? 4-এর অর্ধেক 2। কেন? আমি একটু আগেই বলেছি কর্ণগুলো এই পয়েন্টে সমদ্বিখণ্ডিত হয়। এই পুরো কর্ণটা যদি 3 হয় তাহলে এইটুকুনির ভ্যালু কত হবে? 3/2। বোঝা গেছে? কেন? এই পয়েন্টে কর্ণ সমান দুভাগে ভাগ হয়।
তাহলে আমি জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, যেটাকে আমি অতিভুজ বলছি সেটাই রম্বসের বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহু সমান কি হবে? বাহু সমান হবে √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব হচ্ছে 2 স্কোয়ার আর ভূমি হচ্ছে 3/2 তার হোল স্কোয়ার। তাহলে বাহুর মাপ হবে এটা 4, এখান থেকে 9/4, 4 4 16 আর 9 25, 25-এর রুট হলে 5 আর 4-এর রুট 2, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য 2.5 সেন্টিমিটার, যেটা অপশান নাম্বার 2-তে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন 57 প্রশ্নে বলেছে 4.5 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্রের প্রতিটি কোণ থেকে 4টি সমান মাপ বিশিষ্ট সমকোণী ত্রিভুজাকৃতি অংশ কেটে নেওয়া হলো। যদি প্রতিটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির মান 1 সেমি হয়, তবে কেটে নেওয়ার পর পড়ে থাকা অষ্টভুজাকৃতি অংশের পরিসীমা ও ক্ষেত্রফল কত? কি বলেছে? একটা বর্গাকার ক্ষেত্র আছে, এই বর্গাকার ক্ষেত্রের প্রতিটা কোণ থেকে, আচ্ছা বর্গাকার ক্ষেত্রের প্রতিটা বাহু 4.5, আমি এটা লিখে দিই আগে, প্রতিটা বাহু 4.5 বলা আছে। এবারে প্রতিটি সমকোণী ত্রিভুজ কাটা হচ্ছে কি 4টে সমান মাপ বিশিষ্ট সমকোণী ত্রিভুজাকৃতি অংশ কেটে নেওয়া হচ্ছে প্রতিটি কোণ থেকে। এই কোণ থেকে একটা সমকোণী ত্রিভুজ কেটে নেওয়া হলো, এই কোণ থেকে একটা সমকোণী ত্রিভুজ কেটে নেওয়া হলো, এইখান থেকে একটা সমকোণী ত্রিভুজ ওই কোণ থেকে দেখতে পাচ্ছ এটা 90 ডিগ্রি হয় বর্গক্ষেত্রের, তাই এরম কেটে নেওয়া হলো, আর এখান থেকে একটা সমকোণী ত্রিভুজ কেটে নেওয়া হলো। বলছে এই যে সমকোণী ত্রিভুজ যেটা কেটে নিলাম, এই সমকোণ সংলগ্ন বাহু দুটোর মান 1 সেন্টিমিটার, অর্থাৎ এটা যদি সমকোণ হয় তাহলে এই বাহুটার মান 1, এটার বাহুর মান হচ্ছে 1। এক্ষেত্রেও তাই, এটা যদি 1 হয় তাহলে এটাও হবে 1। এই যে সমকোণ সংলগ্ন, এর সঙ্গে যে বাহু দুটো লেগে আছে তাদের মান 1 সেন্টিমিটার করে বলে দিয়েছে। বোঝা গেছে? দেখো এইটা 1, এইটা 1 যদি হয়, এটা লম্ব এটা ভূমি, বা এটা লম্ব এটা ভূমি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার করলে এটা হবে অতিভুজ। এই অতিভুজের মান হবে √2। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার ফর্মুলা ফেলো, তাহলে অতিভুজ সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যোগ করে তার রুট, তাহলে এইটা হচ্ছে √2 করে, অর্থাৎ এই বাহুগুলো প্রত্যেকটা √2 করে, এই অতিভুজগুলো। বোঝা গেছে? আচ্ছা, এই টোটালটা 4.5 ছিল, তাহলে শুধু এইটুকুনির মান কত? 4.5 থেকে এই এক বাদ দিলে, অর্থাৎ 2 বাদ দেবো, তাহলে এইটুকুনির ভ্যালু হচ্ছে 2.5। এই মাপটা সব জায়গাতেই সমান, অর্থাৎ এটাও হচ্ছে 2.5, এটাও 2.5 এবং এটাও 2.5। যখন ত্রিভুজাকৃতি অংশগুলো কেটে বাদ দিয়ে দিলে তখন দেখো একটা অষ্টভুজ তৈরি হলো, 1 2 3 4 5 6 7 8। এই অষ্টভুজটা খেয়াল করো, এটাকে নিয়েই প্রশ্ন বলেছে এই অষ্টভুজের পরিসীমা কত? পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে সব বাহুগুলোর যোগফল। এক্ষেত্রে 2.5 করে আছে 4টে বাহু, 1 2 3 4টে, এবং √2 করে আছে 4টে বাহু, দেখতে পাচ্ছ 1 2 3 4টে, তাহলে এর পরিসীমা হবে 4 আড়াই 10 প্লাস 4√2। পরিসীমা 10 প্লাস 4√2 কোথায় আছে? একটাই অপশানে আছে, তাহলে উত্তর এটাই হবে। তার মানে পরে যে ক্ষেত্রফল বার করতে দিয়েছে যে ক্ষেত্রফলটাও 18.25 আসবে। এক্ষুনি প্রশ্ন করবে যদি 10 প্লাস 4√2 আরও 2-3 জায়গায় থাকে, আমি দেখিয়ে দেবো। এটা যেহেতু পরীক্ষা এসেছিল, পরীক্ষার সময় কিভাবে করা উচিত আমি ফার্স্ট বললাম। 10 প্লাস 4√2 এক জায়গাতে আছে, আমি সেটাকে টিক দেবো। এবারে দেখব ক্ষেত্রফল, অর্থাৎ এই অষ্টভুজের ক্ষেত্রফলটা কি করে বেরোবে। দেখো অষ্টভুজের ক্ষেত্রফল বার করা খুব ইজি। এই টোটাল বর্গাকার ক্ষেত্র থেকে আমি যদি 4টে এই ত্রিভুজাকৃতি অংশের ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু এই অষ্টভুজের ক্ষেত্রফল পড়ে থাকবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4.5, তাহলে ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমি 4টে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দেবো। 4 পিস সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত? দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হচ্ছে হাফ ইন্টু ভূমি কত 1 ইন্টু উচ্চতা কত 1, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ, 4টে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 4 ইন্টু হাফ, অর্থাৎ 2 ইউনিট। 4.5-এর হোল স্কোয়ার কত? ইউনিট প্লেসে 5 থাকলে হোল স্কোয়ার করা সুবিধে, 5 স্কোয়ার 25 বসাবে,
4 আছে, 4-এর পরবর্তী সংখ্যা মনে মনে বসিয়ে নাও 5, এই দুটোকে গুণ করো, 4 5 20 এবং দুটোর পরে দশমিক বসাও। 20.25 থেকে 2 যদি বাদ দাও তাহলে 18.25 বেরোবে, যেটা এখানে ছিল। বোঝা গেছে? পরের প্রশ্ন 58 প্রশ্নে বলেছে যদি কোনো ঘনকের বাহুর দৈর্ঘ্য 4 সেমি বৃদ্ধি করা হয় তবে তার আয়তন 988 ঘন সেমি বৃদ্ধি পায়। ঘনকের বাহুর প্রকৃত মান কত? দেখো, ঘনকের বাহু যদি প্রকৃত বাহুর মান যদি a হয় তবে তার আয়তন হচ্ছে a কিউব। এবার বলছে বাহুর মাপ 4 বৃদ্ধি করা হলো, অর্থাৎ a ছিল a + 4 করা হলো। যাই বাহুর মান 4 বৃদ্ধি করা হলো তখন তার আয়তন কত হবে? বাহুর কিউব। এই যে ডিফারেন্সটা, অর্থাৎ এখন ঘনকের আয়তন আর প্রথমে ঘনকের আয়তনের মধ্যে পার্থক্য ওরা বলে দিয়েছে 988। ঘনকের প্রকৃত মান কত, অর্থাৎ এর মান কত তোমাকে বার করতে হবে। এই ক্যালকুলেশনটা করতে গেলে পরীক্ষার সময় বেশ কিছু সময় যাবে। আমি খুব ছোট করে একটা জিনিস বলে দিচ্ছি, পরীক্ষার সময় এই যখন প্রশ্ন আসবে এইগুলোকে একটু খেয়াল রেখো। দেখো, 4 সেন্টিমিটার বৃদ্ধি করা হয়েছে, এখানে একটা অপশান দেওয়া হয়েছে 6, 8, 7, 9 প্রকৃত বাহুর মান। খুব তাড়াতাড়ি করে বোঝো। আমি যদি মনে করি যে প্রকৃত বাহু 6, প্রকৃত বাহু মানে কি এ, তার মানে এর মান যদি 6 হয় আমি এখানে 6 + 4 বসাবো, 10। 10-এর কিউব কত? আমি 10-এর কিউব করব না, আমি শুধু দেখব শেষে যে ডিজিটটা থাকছে তার কিউব কত হয়। 0-এর কিউব 0 হয়, মাইনাস এর ভ্যালু আমি 6 মনে করছি, 6-এর কিউব কত? 6 6 36, 6 6 36, অর্থাৎ শেষ ডিজিটটা 6 আসছে। 0 থেকে 6 বাদ দিলে অ্যাজিভ এখানে 10 আছে, 6 আর 4 10, অর্থাৎ উত্তর 4 দিয়ে শেষ হবে, কিন্তু এখানে 8 দিয়ে আছে, তাই অপশান এটা হবে না। যখন তুমি এর ভ্যালু 8 ধরবে তাহলে এটা 8 আর 4 12, আমি 12 বলবো কিন্তু শেষ ডিজিটটা শুধুমাত্র নিয়ে তার কিউব করব। 2-এর কিউব কত হচ্ছে? 8। আর এটা তো সবসময় কত থাকবে? দেখো, এইটা এর ভ্যালু কত ধরেছি? 8 ধরেছি, তাহলে 8-এর কিউব কত? 8-এর কিউব করার দরকার নেই, 8 8 64 শেষ ফিগার, তাকে আবার 8 দিয়ে গুণ করলে 4 8 32, অর্থাৎ শেষ ডিজিট 2, এই দুটোকে বিয়োগ করলে 6 আসে, কিন্তু উত্তরের শেষ ফিগার 8 আছে, তাই এটাও হবে না। যদি 7 ধরতাম, 7 ধরলে 7 আর 4 11, শেষ ডিজিটটা হচ্ছে 1, 1-এর কিউব করব, সেটা হচ্ছে 1, মাইনাস 7 ধরেছিলাম, 7-এর কিউব কত? 7 7 49, 7 9 63, অর্থাৎ দেখো এটা 1 আছে মানে আমি এখানে 11 ধরবো, 8 আর 3 11, অর্থাৎ শেষ ডিজিট 8 আসছে, এটা উত্তর হতে পারে। আমি যদি এইটাকে উত্তর ভাবতাম, 9 আর 4 13, শেষ ডিজিট 3, 3-এর হোল কিউব, 3 3 9, 3 9 27, 7, আর 9-এর কিউব কত? 9 9 81, আর 9 1 9, অর্থাৎ এটা 9 আসছে। এখানেও দেখো 9 আর 8 17, এই অপশানটা চলে আসছে। তাহলে পরীক্ষার সময় আমি এই দুটো অপশানের মধ্যে খেয়াল করব, এইগুলোকে দেখব না। এবার এদের মধ্যে আমি যে কোনো একটাকে দেখব, ক্যালকুলেশন করব, যেটা সবচেয়ে ছোট ফিগার মনে হবে ওইগুলোর মধ্যে। যদি সেটা হয়ে যায় ভালো, যদি না হয় তাহলে পরেরটা উত্তর। আমাকে একটাই ক্যালকুলেশন করতে হবে। আমি দেখছি এইটা এসেছিল 7-এতে, 7 আর 4 11, 11-র হোল কিউব 1331, এবং 7-এর কিউব 343, এই দুটোকে বিয়োগ করলে 988 আসছে, তাই উত্তর হবে অপশান নাম্বার 3। বোঝা গেছে? পরের প্রশ্ন 59-এর প্রশ্নে বলেছে কোনো ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কোনো সামান্তরিকের ভূমির দৈর্ঘ্যের 1/9 অংশ এবং সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজটির ক্ষেত্রফলের 1/3। ত্রিভুজ ও সামান্তরিকের উচ্চতার অনুপাত কত? এখানে ত্রিভুজ বলেছে, ত্রিভুজ যে কোনো ত্রিভুজ তুমি নিতে পারো, সুবিধের জন্য আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে নেব। কেন এখানে ত্রিভুজ বলেছে? কোনো ত্রিভুজ উল্লেখ করেনি, তাই আমরা যে কোনো একটা ত্রিভুজ নিলাম। আর একটা সামান্তরিক যার উচ্চতা এইটা, বোঝা গেছে? উচ্চতাটাকে h2 মনে করো, আর ত্রিভুজের উচ্চতা h1 মনে করো। তোমাকে বলেছি ত্রিভুজ ও সামান্তরিকের উচ্চতার অনুপাত কত, অর্থাৎ h1:h2, এটার মান নির্ণয় করতে হবে। কি দেওয়া আছে? কোনো ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য সামান্তরিকের ভূমির দৈর্ঘ্যের 1/9 অংশ। সামান্তরিকের ভূমি যদি 9x হয়, 9 কোত্থেকে পেলাম? এইটা। যদি 9x হয় তার 1/9 অংশ, 9x-এর 1/9 অংশ, অর্থাৎ শুধু x হবে ভূমির দৈর্ঘ্য ত্রিভুজের। বোঝা গেছে?
এবার বলেছে সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের 1/3। সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল ভূমির দৈর্ঘ্য কত 9x ইন্টু উচ্চতা কত h2, এটা সামান্তরিকের ক্ষেত্রফল। এইটা সমান ত্রিভুজের ক্ষেত্রফলের, দেখতে পাচ্ছ ত্রিভুজের ক্ষেত্রফলের 1/3। এই যে ত্রিভুজটা আছে এটা একটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি ইন্টু উচ্চতা। বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল যেটা লিখলাম তার 1/3, অর্থাৎ 1/3 দিয়ে গুণ করব। বোঝা গেছে? এক্স এক্স কাটলাম, তাহলে h1/h2 মান কত হবে? 9 দুগুণে 18, 3 18 54/1, অর্থাৎ 54:1, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। পরের প্রশ্ন 60-এর প্রশ্নে বলেছে 23 মিটার বাহু বিশিষ্ট কোনো বর্গক্ষেত্রের মাঝ বরাবর 3 মিটার চওড়া দুটি রাস্তা চলে গেছে। প্রতি ডেসিমিটারে 1 টাকা হিসেবে রাস্তায় নুড়ি পাথর বেছাতে কত টাকা খরচ হবে? দেখো এইটা একটা বর্গাকার ক্ষেত্র আছে যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য 23 মিটার, এর মাঝ বরাবর 3 মিটার চওড়া দুটো রাস্তা চলে গেছে। এই রাস্তায় নুড়ি বেছাবো কত খরচ হবে? যখন এই ধরনের অঙ্ক আসবে তখন করবে কি, আঁকাটাকেই প্রথম থেকে এইভাবে আঁকবে যেটা আমি আঁকছি। এই রাস্তাটা আছে, রাস্তাটাকে টেনে ওই দিকে নিয়ে চলে যাও। দেখছো এই রাস্তা আছে, আমি টেনে এই দিকে নিয়ে চলে গেলাম। আর এই রাস্তাটা আছে, রাস্তাটাকে টেনে নিচের দিকে নামিয়ে দাও। করতে পারি। তাহলে দেখো এইটা 3 মিটার রাস্তাটা চওড়া ছিল, এগুলো সব 3 যে চওড়াটা আছে। টোটাল এইটা ছিল 23 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার ক্ষেত্র, তার মধ্যে 3 যদি রাস্তায় চলে যায় তাহলে এইটুকুনি কত হবে? 23 থেকে 3 বাদ দিলে 20। বোঝা গেছে? 23 থেকে 3 বাদ দিলাম 20। চেয়েছে রাস্তার ক্ষেত্রফল কত? দেখো এইটা 20, এখান থেকে এই পর্যন্ত 20, অথবা বলতে পারো বর্গক্ষেত্রে এই পুরো বাহুটা ছিল 23। এটা যদি 3 এইখান থেকে এটা যদি 3 হয় তাহলে এটাও 20, যেটা এইখানে 20 ছিল আমি বলছি তাহলে এটাও হচ্ছে 20। খেয়াল রাখো ভালো করে, আমি এরকম বলতে পারি। তাহলে আমি যদি শুধু এই রাস্তাটার কথা ভাবি, মনে করো এই রাস্তাটার ক্ষেত্রফল আমি বার করতে চাইছি, সেক্ষেত্রে আমি দেখছি এই রাস্তাটা চওড়া হচ্ছে 3 আর লম্বায় হচ্ছে 23, কেন এদিকটা আমি পুরোটা নিয়েছি। তাহলে দৈর্ঘ্য 23, প্রস্থ যদি 3 হয়, এই রাস্তার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিতক প্রস্থ প্লাস এই রাস্তার ক্ষেত্রফল। রাস্তার কতটা বাকি আছে? এইটা বাকি আছে, এইটুকুনি দৈর্ঘ্য কত? 20, দেখতে পাচ্ছ দৈর্ঘ্য 20 আর প্রস্থ কত ছিল? 3, তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল হচ্ছে 20 × 3। তাহলে টোটাল রাস্তার ক্ষেত্রফল এইটা আমি বলতে পারবো। বোঝা গেছে? 3 23 69, 3 20 60, 60 60 120, 129, এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। 129 কি? এগুলো সব মিটার ছিল, তাই ক্ষেত্রফল মিটার স্কোয়ার। কিন্তু এখানে দেখো প্রতি ডেসিমিটারে 1 টাকা করে খরচ দিয়েছে। আমরা জানি 1 মিটার সমান 10 ডেসিমিটার। 1 মিটার স্কোয়ার, এটাকে স্কোয়ার করছি, তাহলে এটাকেও স্কোয়ার করে আমি বলবো 10 10 100 ডেসিমিটার। তাহলে 1 মিটার স্কোয়ার থেকে আমি ডেসিমিটার যদি কনভার্ট করতে চাই তাহলে 100 দিয়ে গুণ করব। তাহলে এটাকে আমি 100 দিয়ে গুণ করে দিলে এইটা আসবে 12,900 বর্গ ডেসিমিটার। এখানে একটা জায়গায় প্রতি বর্গ ডেসিমিটারে হবে, এটা একটু কারেকশান করে নিও। প্রতি বর্গ ডেসিমিটারে 1 টাকা হিসেবে খরচ হচ্ছে। তাহলে 12,900 বর্গ ডেসিমিটার মোট রাস্তার ক্ষেত্রফল। প্রতি বর্গ ডেসিমিটারে 1 টাকা করে খরচ হলে 12,900 বর্গ ডেসিমিটারে 12,900 টাকা খরচ হবে, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন 61-র প্রশ্নে বলেছে ত্রিপল দিয়ে তৈরি একটি তাঁবুর নিচের অংশটি চোঙাকৃতি, যার উচ্চতা 24 মিটার এবং ভূমির ব্যাস 126 মিটার। এর উপরের অংশটি শঙ্কু আকৃতি, যার ভূমির ব্যাস 126 মিটার এবং তির্যক উচ্চতা 80 মিটার। যদি ত্রিপলটি 8 মিটার চওড়া হয় তবে পুরো তাঁবুটি তৈরি করতে কত মিটার লম্বা তাঁবু লেগেছে? কি বলেছে দেখো।
এই একটা ত্রিপল দিয়ে টোটাল একটা তাঁবু তৈরি করা হয়েছে, যার নিচের অংশটা এই পোর্শনটা চোঙাকৃতি এবং উপরের অংশটা শঙ্কু আকৃতির। বোঝা গেছে? এবারে এই চোঙাকৃতি যেটা আছে তার উচ্চতা দিয়েছে 24 এবং ভূমির ব্যাস 126। ব্যাস যদি 126 হয় তাহলে ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক, অর্থাৎ 126-এর অর্ধেক 63। এটা 63 মানে এটাও 63 হবে। বোঝা গেছে কেন এটাও ব্যাসার্ধ। এবারে কি হয়েছে, এই যে শঙ্কু আকৃতি যেটা আছে এর ভূমির ব্যাস 126, অর্থাৎ এটারই সঙ্গে সমান, তাই ব্যাসার্ধ আমি 63 লিখেই দিয়েছিলাম। এবং তির্যক উচ্চতা অর্থাৎ এটা দেয়া আছে 80 মিটার। যদি ত্রিপলটা 8 মিটার চড়া হয়, এটা তো পুরো ত্রিপল দিয়ে তৈরি, যে ত্রিপলটা কেটে এই তাঁবুটা তৈরি করা হয়েছে সেই ত্রিপলটা 8 মিটার চড়া হলে ত্রিপলটা কতটা লম্বা সেটা প্রশ্ন বোঝা গেছে? এবারে দেখো আমি দেখব যে এই যে জায়গাটা আছে এই জায়গায় কতটা ত্রিপল লেগেছে। এই জায়গা মানে কি, এই জায়গাটা হচ্ছে যে চোঙটা আছে সেই চোঙের বক্রতলের ক্ষেত্রফল। এই চোঙ দেখতে পাচ্ছ, এই চোঙের বক্রতলের ক্ষেত্রফল। এইগুলো নেব না, তার কারণ হচ্ছে এইটা ভূমির সঙ্গে মিশে আছে, এখানে ত্রিপল নেই, ত্রিপল শুধু এই বডিটাই আছে। এই বডিটা যেটাকে আমরা বক্রতলের ক্ষেত্রফল বলি। তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2πRh। তাহলে চোঙের ক্ষেত্রে কতটা ত্রিপল লাগছে? চোঙের ক্ষেত্রে ত্রিপল লাগছে 2πRh, যেখানে পাইয়ের মান 22/7, রেডিয়াস দেখতে পাচ্ছ 63 আছে, আর এইচের মান 24। এটা কাটো, এই পুরো জিনিসটাকে গুণ করলে আসবে 9504। তাহলে ত্রিপল লেগেছে এই চোঙাকৃতির যে বডিটা আছে 9504। এবার এই যে উপরে কতটা তাঁবু লেগেছে, উপর বলতে এই যে জিনিসটা আছে এর বক্রতল দেখছো এইটা, এখানে কতটা তাঁবু লেগেছে। এই বক্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে πRl, যেখানে এল হচ্ছে তির্যক উচ্চতা, আর মানে ভূমির ব্যাসার্ধ। তাহলে শঙ্কুর ক্ষেত্রে কতটা তাঁবু লাগবে? πRl, আমি বড় হাতের আর লিখছি যাতে করে এই আরের সঙ্গে না গণ্ডগোল হয়। পাইয়ের মান 22/7, রেডিয়াস একই আছে 63 এবং এল দিয়েছে ওরা 80। 7 9 63 কাটো, তাহলে 22 × 9 × 80 সেটা হচ্ছে 15,840। তাহলে মোট তাঁবু কত লাগছে এগুলোকে যোগ করব। যোগটা দেখে নাও একটু। ঠিক আছে, 25,344 হয়েছে। এটা হচ্ছে মোট তাঁবুর ক্ষেত্রফল। কিন্তু তাঁবুর দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য চেয়েছে। দৈর্ঘ্য গুণিতক প্রস্থের মান 8 দেওয়া আছে, এটা তাঁবুর ক্ষেত্রফল। কিন্তু আমি তাঁবুর ক্ষেত্রফল বার করলাম 25,344। তাহলে তাঁবুর দৈর্ঘ্য কত? 8 দিয়ে এটাকে কাটো, এটা কাটলে আসছে 3,168। তাহলে তাঁবুর দৈর্ঘ্য হবে 3,168, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন 62 প্রশ্নে বলেছে একটি গোলকের ব্যাসার্ধ একটি চোঙের ভূমির ব্যাসার্ধের 3 গুণ, চোঙের উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের 9 গুণ। যদি চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল ও গোলকের আয়তনের মান সমান হয় তবে চোঙের উচ্চতা কত? দেখো, আমি যদি চোঙের ব্যাসার্ধ আর ধরি তাহলে গোলকের ব্যাসার্ধ কত হবে? বলেছে গোলকের ব্যাসার্ধ চোঙের ভূমির ব্যাসার্ধের 3 গুণ। তাহলে আমি বলবো গোলকের ব্যাসার্ধ হবে 3 গুণ, অর্থাৎ 3r বলতে পারি। আর কি দিয়েছে? চোঙের উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের 9 গুণ। চোঙের উচ্চতা সেটা হচ্ছে ভূমির ব্যাসার্ধের 9 গুণ। ভূমির ব্যাসার্ধ আর আছে, এর 9 গুণ অর্থাৎ 9r। উচ্চতা h, এটার মান হবে এর 9 গুণ অর্থাৎ 9r। ঠিক আছে, যদি চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল গোলকের আয়তনের মান সমান হয়, চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 2πr r প্লাস h। 2πr r প্লাস h, এটা হচ্ছে চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। গোলকের আয়তনের ফর্মুলা কি?
4/3 পাই আর কিউব। বোঝা গেছে? এখানে বলেছে যে চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ 2 পাই আর আর প্লাস এইচ, 2 পাই আর আর প্লাস এইচ এটার সঙ্গে 4/3 পাই আর কিউব অর্থাৎ গোলকের আয়তনের মান সমান সমান করে দিলাম। এবার জাস্ট মানগুলো বসাও। আর এর মান আর আছে, এইচের জায়গায় 9r বসাবো, পরের লাইনে এইচের জায়গায় 9r বসাবো এবং গোলকের যে ব্যাসার্ধ আছে বড় হাতের আর তার জায়গায় আমি বসাবো গোলকের ব্যাসার্ধ 3r অর্থাৎ বড় হাতের আর এর জায়গায় আমি বসাবো ছোট হাতের 3r। এখানে কিউব ছিল তাই আমি এখানে কিউব দেবো। পরের লাইনে তাহলে ক্যালকুলেশন হবে 2 পাই আর, পাই পাই কেটে দাও এখান থেকে, তাহলে 2 ইন্টু আর 9r প্লাস আর 10r সমান এখানে ছিল 4/3 আর 3r এর হোল কিউব অর্থাৎ 27r কিউব, 27r কিউব। কী চেয়েছে? চোঙের উচ্চতা কত? চোঙের উচ্চতা এইচের মান কি 9r অর্থাৎ তোমাকে 9r এর ভ্যালু বার করতে হবে। খেয়াল রেখো চোঙের উচ্চতা যেটা সেটা হচ্ছে 9r, তাহলে 9r এর ভ্যালু বার করতে হবে। আমি এইটাকে যদি এইভাবে লিখি, আর একটা লাইন আমি খাটছি তোমাদের জন্য, আমি 9rটাকে আলাদা করব। দেখো 4/3 লিখলাম, 3 9 27 হয়, আমি 9rটাকে আলাদা করে রেখে দিলাম। একে কত গুণ করলে এটা হবে? 3 9 27 আর আর স্কোয়ার, তাহলে সুবিধা হলো 3 9 27 আর এর কিউব। আমাকে 9r এর ভ্যালু বার করতে হবে কারণ 9r মানে হচ্ছে উচ্চতা। এইটাকে রেখে দেবো, এইটা কোনোভাবেই কাটবো না, 3 3 কাটছি, আর স্কোয়ার আর আর কাটলে আর স্কোয়ার কেটে গেল, 2 দুগুণে 4 কাটছি আর 5 দুগুণে 10 কাটছি, তাহলে 9r এর ভ্যালু এলো 5। 9r মানে কি? 9r মানেই হচ্ছে উচ্চতা, তাহলে উচ্চতার মান 5, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন 63 প্রশ্নে বলেছে একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য 80 মিটার ও 36 প্রস্থ 36 মিটার। মাঠের এক কোণে 40 মিটার লম্বা, 18 মিটার চওড়া ও 12 মিটার উচ্চতা বিশিষ্ট একটি অংশের মাটি খুঁড়ে নেওয়া হলো এবং এই মাটি জমির বাকি অংশে সমানভাবে ছড়িয়ে দেওয়া হলো। মাঠটির উচ্চতা কতটা বাড়বে? এই একটা আয়তকার মাঠ আছে যার দৈর্ঘ্য 80 দেওয়া আছে, প্রস্থ 36 দেওয়া আছে। মাঠের এক কোণে 40 মিটার লম্বা, 18 মিটার চওড়া এবং 12 মিটার 40 18 মিটার চওড়া আর 12 মিটার উচ্চতা বিশিষ্ট অংশ থেকে মাটি খুঁড়ে এখানে সমানভাবে ছড়িয়ে দেওয়া হলো। অর্থাৎ এখানে যে মাটিটা পাওয়া গেল সেই মাটিটাকে এইখানে ছড়িয়ে দিলে কতটা উচ্চতা বাড়বে মাঠটার সেটাই কিন্তু চেয়েছে। দেখো এখান থেকে যে মাটিটা উঠবে তার আয়তন কত? এইটা খুঁড়লে কীরকম দেখতে হবে? এটা খুঁড়লে আয়তঘনের মতো দেখতে হবে, দেখতে পাচ্ছ এরম টাইপের দেখতে হবে, যার দৈর্ঘ্য দেওয়া আছে 40, প্রস্থ দেওয়া আছে 18 এবং উচ্চতা দেওয়া আছে 12। আমরা কি জানি? আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। তাহলে এখান থেকে যে মাটিটা পাওয়া যাবে তার আয়তন হবে এটা। খেয়াল রেখো আমরা যখন আয়তন বার করি তখন ক্ষেত্রফল, দেখছো দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করলে আয়তন পাওয়া যায়। খেয়াল রেখো, এটা কাজে লাগবে, একটু পরেই আমি বলবো। ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করলে আয়তন পাওয়া যায়। বোঝা গেছে? এবারে মাটির আয়তন কত হচ্ছে? মাটির আয়তন সেটা হবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, অর্থাৎ কিনা 8640 মিটার ছিল তাই মিটার কিউব। এই মাটিটাকে এখানে ছড়িয়ে দেবো। এটা যাই কেটে নিলাম তাহলে বাকি অংশটা থাকে এইটুকুনি, এইখানে মাটিটা ছড়িয়ে দেবো। কিন্তু আগে দেখতে হবে যে এই বাকি অংশটার ক্ষেত্রফল কতটা আছে। টোটালটার ক্ষেত্রফল ছিল 80 গুণিতক 36, কেন? তখন একটা আয়তকার ক্ষেত্র ছিল, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। সেখান থেকে আমি মাইনাস করব এই আয়তকার ক্ষেত্রটা, উচ্চতা তখন ধরবো না, এখন আমি সবে ক্ষেত্রফল বার করছি। টোটাল ক্ষেত্রফল ছিল 80 গুণিতক 36, সেখান থেকে এই 40 লম্বা আর 18 চওড়া এটা যদি বাদ দিয়ে দিই তাহলে মাঠটার বাকি অংশের ক্ষেত্রফল পড়ে থাকবে। বোঝা যাচ্ছে? মাঠের বাকি অংশের ক্ষেত্রফল। এটা যদি ক্যালকুলেশন করি, এখান থেকে 40 কমন নিলে
40 দুগুণে 80, 36 দুগুণে 72 মাইনাস 18, অর্থাৎ 40 গুণিতক 54, যেটা আসবে 2160। তাহলে মাঠের এই যে বাকি অংশ যেটা আছে সেই বাকি অংশের ক্ষেত্রফল হচ্ছে 2160। ক্ষেত্রফলকে আমি যদি উচ্চতা দিয়ে গুণ করি তাহলে মাঠের বাকি অংশের আয়তন পাওয়া যাবে, হ্যাঁ কি না? একটু আগে এখানে বলেছিলাম যে ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করলে আয়তন পাওয়া যায়। মাঠের বাকি অংশের ক্ষেত্রফল 2160 এই বার করেছি। আমি বলছি যে মাটিটা যখন ছড়িয়ে দিলাম তখন উচ্চতাটা বাড়ছে এইচ। মাটি ছড়িয়ে দিলে একটু উঁচু হয়, সেই উঁচুটাকে উচ্চতা বলা হচ্ছে। যাই একটু উঁচু হবে তাহলে আমি এই যতটা উঁচু হলো সেটাকে যদি মাঠের ক্ষেত্রফলের সঙ্গে গুণ করি তাহলে এই জায়গায় যতটা মাটি পড়ে আছে তার আয়তন পাবো। কিন্তু আমি দেখছি এই জায়গায় যে মাটিটা ছড়ানো হয়েছে সেই মাটির আয়তন হচ্ছে 8640। তাহলে বলতে পারি এইটার ভ্যালু 8640। এটাকে 4 দিয়ে কাটবো, তাহলে এইচের ভ্যালু 4। 4 কি? মিটার, কেন এটা মিটার কিউব ছিল। তাহলে এইচ অর্থাৎ যতটা উঁচু হলো সেটা হচ্ছে 4 মিটার, যেটা অপশান নাম্বার 3-তে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন 64 প্রশ্নে বলেছে একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 8:7:5। যদি দৈর্ঘ্য অর্ধেক, প্রস্থ দ্বিগুণ ও উচ্চতা অর্ধেক করা হয় তবে 4 দেওয়াল রং করতে খরচ কত শতাংশ কমবে? দেখো, ঘরের দৈর্ঘ্য 8x, প্রস্থ 7x এবং উচ্চতা 5x প্রথমে ছিল। তাহলে প্রথমে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত ছিল? 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 গুণিতক দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এটা 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা। এক্ষেত্রে প্রথমে ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল ছিল 2, দৈর্ঘ্য ছিল 8x প্লাস প্রস্থ ছিল 7x ইন্টু উচ্চতা ছিল 5x। 5 দুগুণে 10, 28 সাথে 15, অর্থাৎ 150x²। প্রথমে এটা 4 দেওয়ালের ক্ষেত্রফল ছিল। এখন দেওয়ালটা ছোট হয়ে গেছে বা বড় হয়ে গেছে, আমি জানি না, অর্ধেক করেছে, দৈর্ঘ্য অর্ধেক করেছে। আগে দৈর্ঘ্য ছিল 8x, এখন অর্ধেক হলো, অর্থাৎ 2 দিয়ে ভাগ করে এটা এখন দৈর্ঘ্য হলো। এখন প্রস্থ কত হয়েছে? প্রস্থ দ্বিগুণ করা হয়েছে, 7x ছিল, এটা দ্বিগুণ করে হলো 14x। আর উচ্চতাও অর্ধেক করা হয়েছে, 5x ছিল, এখন হলো 5x/2। তাহলে এখন 4 দেওয়ালের ক্ষেত্রফল কত? একই রকম 2 গুণিতক দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য 4x প্লাস প্রস্থ 14x ইন্টু উচ্চতা 5x/2। এটা কাটো, 14 4 18, 5 18 90x²। তাহলে দেখলাম 4 দেওয়ালের ক্ষেত্রফলটা কমে গেল, আগে ছিল 150, এখন হলো 90। খরচ বলেছে, এর সঙ্গে খরচ তুমি কিছু একটা ধরতে পারো, কিছু আসে যায় না। যতটা ক্ষেত্রফল কমবে খরচ ততটাই কমবে। বোঝা গেছে? তাহলে আমি দেখছি ক্ষেত্রফল ছিল আগে 150, এখন হয়েছে 90। 150x² ক্ষেত্রফল ছিল, এখন 90 হয়েছে, মানে কতটা কমেছে? 60x² ক্ষেত্রফল কমেছে। তাহলে পার্সেন্টেজ কত? তাহলে 100 দিয়ে একে গুণ করব। 150x² প্রথমে ছিল 90x², এখন হয়েছে, তাহলে কমেছে কত? কেন এখানে বলেছে কতটা কমবে। দেখতে পাচ্ছ 150x² কমেছে 60, 100 কত? আবার বলছি, প্রশ্ন করো না যে 4 দেওয়াল রং করতে খরচ চেয়েছে, আমি কেন ক্ষেত্রফল এখানে বার করছি। তুমি খরচ যা খুশি মনে করো না, মনে করো খরচ হচ্ছে এ টাকা, এখানে এ লিখতাম, এ দিয়ে গুণ করতাম। প্রতি বর্গমিটারে এ টাকা খরচ হলে এখানে খরচ হবে, এটাকে এ দিয়ে গুণ করব, এটাকে এ দিয়ে গুণ করব, বিয়োগ করলেও এখানে এ থাকবে, এখানেও এ থাকবে, সেই এ যে অ্যামাউন্ট আছে সেটা কেটে যাবে। তাই অ্যামাউন্টটাকে নিয়ে প্রশ্ন নেয়। যতটা তোমার ক্ষেত্রফল যত শতাংশ কমবে খরচও তত শতাংশই কমবে। বোঝা গেছে? তাহলে এটাকে জাস্ট কাটাকুটি করতে হবে। 3 দুগুণে 6, 3 5 15, 5 20 100, অর্থাৎ 20 দুগুণে 40% কিন্তু ক্ষেত্রফল কমবে বা বলতে পারো খরচ কমবে, যেটা অপশান নাম্বার 4-তে আছে। পরের প্রশ্ন 65 প্রশ্নে বলেছে কোনো চতুর্ভুজের দুটি বাহুর মান 64 সেমি ও 48 সেমি এবং বাহু দুটির মধ্যেকার কোণের মান 90 ডিগ্রি। অপর দুটি বাহুর প্রতিটির মান 50 সেমি। অপর 3টি কোণের কোনোটিই যদি সমকোণ না হয় তবে চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। একটা 64 আছে, একটা 48 আছে এবং এদের মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি।
বাকি দুটো বাহুর প্রতিটার মান 50 সেন্টিমিটার, কিন্তু তিনটে কোণের কোনোটাই 90 ডিগ্রি না, অর্থাৎ এই কোণ এই কোণ এই কোণ 90 ডিগ্রি না। এই বাকি বাহু দুটো 50 করে বলে দিয়েছে। বোঝা গেছে? আমি যদি এইটা যোগ করি তাহলে এইটা তো সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, তাই না? সমকোণী ত্রিভুজের অতিভুজের মান কি করে পাবো? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। ক্যালকুলেশন করতে গেলেই কিন্তু সমস্যা। রেশিও প্রসেসে সবসময় ভাবার চেষ্টা করবে। দেখো একটা বাহু 64 আছে, একটা 48 আছে, রেশিওটা কি আছে? 8 দিয়ে যদি কাটি 28 64, 6 48। আমি জানি 6 8 10 ট্রিপলেট তৈরি করে, 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার সমান 10 স্কোয়ার হয়, ঠিক ট্রিপলেট তৈরি করে। আমি এটাকে 8 দিয়ে গুণ করে 64 পাচ্ছি, এটাকে 8 দিয়ে গুণ করে 48 পাচ্ছি, তাহলে এটাকে 8 দিয়ে গুণ করে 8 10 80 যেটা পাবো সেটা হবে অতিভুজ। খেয়াল রেখো। তাহলে এই টোটাল চতুর্ভুজটার ক্ষেত্রফল কী হবে? এই ত্রিভুজটার ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজটার ক্ষেত্রফল। এই ত্রিভুজটার ক্ষেত্রফলের ফর্মুলা কি? এটা সমকোণী ত্রিভুজ, এর ক্ষেত্রফল হবে হাফ ভূমি ইন্টু উচ্চতা। বোঝা গেছে? তাহলে এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা। এটা কাটো, 48কে 32 দিয়ে গুণ করলে হবে 1536। এবার এখানে আর একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা কীরকম দেখতে? আমি এই ত্রিভুজটাকে এইখানে নিয়ে আসছি। এই ত্রিভুজটাকে এরকম দেখতে, যার এই সমান বাহু দুটো হচ্ছে 50 করে, তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর এটা ছিল 80। সমদ্বিবাহু ত্রিভুজের এইখান থেকে শীর্ষবিন্দু থেকে যদি ভূমির উপর লম্ব টানা যায় তাহলে ভূমিটা সমান দুভাগে ভাগ হয়। সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর যদি লম্ব টানা হয় তাহলে এইটা সমান দুভাগে ভাগ হবে। তাহলে টোটালটা যদি 80 থাকে, এইটুকুনির মান হচ্ছে 40। বোঝা গেছে? তাহলে এটা 40, এটা 50, তাহলে এটা কত? এটা অতিভুজ। 50 স্কোয়ার থেকে 40 স্কোয়ারটা তুমি বাদ দেবে, 50 স্কোয়ার থেকে 40 স্কোয়ার বাদ দিয়ে এটা করতে পারো, অথবা রেশিও মেথডে যাবে। ফার্স্ট বলছি রেশিও মেথড। কী আছে দেখো, 50 আছে, 40 আছে, আমি যদি রেশিও করতাম এটা 4 5 হতো। আমরা জানি 3 4 5 হচ্ছে ট্রিপলেট, 3 4 5। এটাকে 10 দিয়ে গুণ করে 50 এসছে, 10 দিয়ে গুণ করে 40 এসছে, তাহলে 10 দিয়ে গুণ করে 30 আসবে। তাহলে এই মানটা হচ্ছে 30। লম্ব যদি 30 হয়, ভূমি এই টোটালটা কত ছিল 80, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা। ভূমি আমি টোটাল ত্রিভুজটা বার করছি, টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল হাফ, ভূমির মান 80, উচ্চতা 30। তাহলে এই টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল 1200। তাহলে আমি দেখলাম এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 1200, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 1536। এই দুটো ত্রিভুজ যোগ করে দিলে এই চতুর্ভুজটা পাওয়া যায় যেটা এখানে চেয়েছে। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল হবে 1536, যেটা এই ত্রিভুজের ক্ষেত্রফল, প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল 1200। এই দুটোকে যোগ করলে আসবে 2736 সেমি স্কোয়ার, যেটা অপশান নাম্বার 1-তে আছে। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন 66 প্রশ্নে বলেছে একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য 60 মিটার ও প্রস্থ 40 মিটার। মাঠের কর্ণ বরাবর 3 কিমি পার ঘন্টা বেগে কোনো ব্যক্তির এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে আনুমানিক কত সেকেন্ড সময় লাগবে? এই একটা আয়তকার মাঠ আছে, এই কর্ণ বরাবর যাবে, দৈর্ঘ্য 60 প্রস্থ 40 দেওয়া আছে। দৈর্ঘ্য 7, প্রস্থ যদি 40 হয়, অতিভুজের মান আমি বার করব। রেশিও মেথডে এটা আসছে না, তাই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, এই ফরম্যাটে গেলে তুমি অতিভুজ পাবে 20√13। অর্থাৎ আমাকে যেতে হবে মোট 20√13, এই দৈর্ঘ্যটা 20√13 মিটার, এই দৈর্ঘ্যটা যেতে হবে, মিটার যেতে হবে। এখানে কিন্তু স্পিড দিয়েছে কিমি পার ঘন্টাতে। তোমরা জানো স্পিড কিমি পার ঘন্টায় যদি দেওয়া থাকে তাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5-এর 18 দিয়ে গুণ করতে হয়। কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে গেলে কিমিকে 5-এর 18 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা মিটার পার সেকেন্ডে স্পিড চলে আসবে। তাহলে মিটার পার সেকেন্ডে স্পিড হচ্ছে এইটা, অর্থাৎ প্রতি সেকেন্ডে এত মিটার যাচ্ছে। যেতে কতটা হবে? 20√13 মিটার। 20√13 মিটার যেতে হবে, প্রতি সেকেন্ডে যাচ্ছে 5-এর 6 মিটার করে, তাহলে সময় লাগবে এত সেকেন্ড। বোঝা গেছে? ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে টাইম পাওয়া যায়। তাহলে এটা 6টা উপরে উঠলে 120√13/5, এটা আসবে
5 24 120 অর্থাৎ 24√13। এবার √13 মান যেহেতু আনুমানিক বলেছে, √13 মানটা তোমাকে বার করে নিতে হবে। একটার পর দশমিক করো, 13 রুট করা এমন কিছু ব্যাপার না, 3 তিরিককে 9, 3-এর ডবল করো 6, দশমিক খেলে দুটো শূন্য আসবে। এখানে দেখতে পাচ্ছ 6 6 36, 6 6 36 3 39 অর্থাৎ 3.6-এর কাছাকাছি। তাহলে 24কে আমি 3.6 দিয়ে গুণ করব, এটা গুণ করলে প্রায় 86.5 আসবে, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন 67 প্রশ্নে বলেছে 176 মিটার পরিধি বিশিষ্ট কোনো বৃত্তাকার মাঠের বাইরে দিয়ে 3.5 মিটার চওড়া একটা রাস্তা চলে গেছে। প্রতি বর্গমিটারে 60 টাকা হিসেবে রাস্তাটি পাকা করতে কত টাকা খরচ হবে? দেখো, বৃত্তের ক্ষেত্রে আমি এর আগের ভিডিওগুলোতে একটা কথা বলেছিলাম, যদি বৃত্তের ব্যাসার্ধ 7 হয় তাহলে বৃত্তের পরিধি হবে 44 এবং ক্ষেত্রফল হবে 154। মনে আছে? বৃত্তের রেডিয়াস যদি 7 হয়, পরিধি হবে 44, কেন 2πr ফর্মুলা ফেললে 44 চলে আসবে, যেখানে r 7, এবং ক্ষেত্রফল πr² ফর্মুলা ফেলবে, যেখানে r এর ভ্যালু হচ্ছে 7, তাহলে ক্ষেত্রফল হবে 154। এটা রেডিমেড একটু মনে রাখতে বলেছে, 7 44 154। এবার এই রেডিয়াসকে বা পরিধিকে আমি যদি 2 বা 3 দাই দিয়ে গুণ করি না কেন, ক্ষেত্রফলের ক্ষেত্রে আমি তার স্কোয়ার দিয়ে গুণ করব। কি বললাম? মনে করো আমি তোমাকে বললাম এমন একটা বৃত্ত আছে যার রেডিয়াস হচ্ছে 14, তার ক্ষেত্রফল কত? আমি দেখব আমি 7 জানি, ওরা 14 দিয়েছে, তাহলে 2 দিয়ে গুণ করব। এটা 2 দিয়ে গুণ করলে ক্ষেত্রফলের সময় শুধুমাত্র 2 স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 4 দিয়ে এটাকে গুণ করলে ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে আমি বলবো যে বৃত্তের ব্যাসার্ধ 14 তার ক্ষেত্রফল হবে 154কে 4 দিয়ে গুণ। পরিধি বার করতে গেলে এখানে যত দিয়ে গুণ করছি সেটা দিয়ে গুণ করব, শুধুমাত্র ক্ষেত্রফল বার করার সময় যেটা দিয়ে গুণ করব তার স্কোয়ার দিয়ে গুণ করতে হয়। এই আইডিয়াটা আমি দিয়ে এসেছি। এবারে দেখো, এই প্রশ্নে 176 মিটার পরিধি দিয়েছে। দেখো, পরিধি 176 দিয়েছে, আমি এটা কেটে দিই আপাতত। পরিধি 176 দিয়েছে, আমি দেখব পরিধি কি করে আসছে, এটাকে 4 দিয়ে গুণ করে আসছে। এটাকে 4 দিয়ে গুণ করলে আমি বলবো যে বৃত্তের পরিধি 176, সেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4 7 28। দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল। বুঝে গেছে? তাহলে যে বৃত্তটা নিয়ে এখানে কথা বলা হচ্ছে তার ব্যাসার্ধ 28। আমি একটু আঁকি। এই বৃত্তটা হচ্ছে 28 ব্যাসার্ধ। এর বাইরের দিক দিয়ে একটা চওড়া রাস্তা আছে 3.5 মিটার চওড়া, এটা 3.5 দেওয়া আছে। বলেছি এই রাস্তাটা প্রতি বর্গমিটারে 60 টাকা হিসেবে কত খরচ হবে, তার মানে রাস্তার ক্ষেত্রফল বার করতে হবে। দেখো কত সোজাভাবে এই রাস্তার ক্ষেত্রফল বার করা যায়, ভালো করে দেখো। এই জায়গায় আমি যখন দেখছি যে রাস্তার ক্ষেত্রফল হবে টোটালটার ক্ষেত্রফল থেকে এইটার ক্ষেত্রফল বাদ দেওয়া, তাই তো? টোটালটার ক্ষেত্রফল থেকে ভিতরের বৃত্তের ক্ষেত্রফল বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে। আমি যখন এই 28 বলেছিলাম তখন ক্ষেত্রফল গুণ করেছিলাম কি দিয়ে? 4 দিয়ে। তাহলে তখন ক্ষেত্রফল কত হতো? 4 স্কোয়ার দিয়ে গুণ করব, কেন যেটা দিয়ে এখানে গুণ করব তার স্কোয়ার দিয়ে আমি ক্ষেত্রফল কিন্তু পাবো। অর্থাৎ আমি এখানে 16 দিয়ে গুণ করেছিলাম, তবে ক্ষেত্রফল পেয়েছিলাম। খেয়াল রেখো, আমি 16 দিয়ে গুণ করেছিলাম কাকে? 154কে। 154টা মাথায় রাখো, বা এখানে লেখো 16 × 154। বোঝা গেছে? 154কে আমি 16 দিয়ে গুণ করেছিলাম। এবার দেখবো এখানে যতটা চওড়া আছে সেটা কত গুণ হচ্ছে। 3.5 চওড়া বলেছে। 7কে কত দিয়ে গুণ করলে 3.5 আসে? 0.5 দিয়ে গুণ করলে। তাহলে আমি এই 154কে আবার 0.5 দিয়ে গুণ করব। বোঝা গেছে? 0.5 মানে কত? 0.5, এটা 3.5 চওড়া আছে, ক্ষেত্রফলের রেসপেক্টে এটা 0.5 বেড়ে যাবে। আর একবার বলি, এখানে আমি 4 স্কোয়ার দিয়ে গুণ করেছিলাম, এটা আমি এখানে লিখেছি যে আমি 16 দিয়ে গুণ করেছিলাম। বোঝা গেছে? এখানে যে চওড়া থাকবে 3.5, আমি দেখব এর রেসপেক্টে এটা কত গুণ। ব্যাসার্ধের রেসপেক্টে 0.5 গুণ, তাহলে ক্ষেত্রফলের রেসপেক্টে এটা 0.5-এর হোল স্কোয়ার হবে। কিন্তু আমি দেখব যে আমি 4 দিয়ে গুণ করেছিলাম এখানে এটা 4 দিয়ে যদি গুণ করি, এর সঙ্গে অতিরিক্ত আমি কতটা বাড়াচ্ছি? 3.5, যার ভ্যালু হচ্ছে 0.5। তাহলে 4 ছিল প্লাস 0.5 হলো, অর্থাৎ এখন হলো 4.5।
এই যে জিনিসটা বার করছি মাল্টিপ্লাইং ফ্যাক্টর বার করছি, অর্থাৎ আমি কত দিয়ে গুণ করব এই 154কে। বোঝা গেছে? তাহলে প্রথম থেকে যদি আমি বলি জিনিসটাকে, সেটা হচ্ছে এই যে ব্যাসার্ধটা থাকবে এটা কত দিয়ে গুণ করে পেয়েছিলে দেখব, 4 দিয়ে। 4-এর স্কোয়ারটাকে এখানে করে নাও, তার স্কোয়ারটাকে করে নাও। এই যে চওড়াটা আছে দেখবো এটা কত গুণ হচ্ছে, 0.5 গুণ। প্রথমে 4 ছিল, তার সঙ্গে 0.5 যোগ করে দিলে 4.5 হলো। বোঝা গেছে? তার স্কোয়ার করব। 4.5-এর স্কোয়ার কত? 4.5-এর স্কোয়ার বার করার সুবিধে 5×5 = 25, 4 এবং 4-এর পরের সংখ্যা 4×5 = 20, অর্থাৎ 20.25। আমার মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা তাহলে কী হবে, এই 20.25 থেকে এই 16টাকে বাদ দেবো, অর্থাৎ 4.25। খেয়াল রেখো এটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর। বোঝা যাচ্ছে না? গন্ডগোল হচ্ছে। এখানে 4 দিয়ে গুণ করা হয়েছিল, মনে করো এই 28-এর বদলে আমি 4 লিখলাম। 3.5 মানে কত? 0.5 দিয়ে গুণ করা হয়েছে, আমি মনে করব এইটা হচ্ছে 0.5। তাহলে তুমি ব্যাসার্ধটাকে এইভাবে পাবো না, এখন 4 আছে আর এরপরে 0.5 বেড়ে 4.5 হলো, 4.5 থেকে 4 বাদ দিচ্ছি, কিন্তু যেহেতু স্কোয়ার করতে হবে, কেন ক্ষেত্রফলকে গুণ করবো, তাই 4.5-এর স্কোয়ার থেকে 4-এর স্কোয়ার বাদ দিয়ে দিলাম। মাল্টিপ্লাইং ফ্যাক্টর 4.25 কাকে গুণ করব? 154কে, যেটা আমাদের বেস ফিগার। 154কে আমি 4.25 দিয়ে যদি গুণ করি তাহলে রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে খুব তাড়াতাড়ি। বোঝা গেছে? তাহলে 154কে 4.25 দিয়ে যদি আমি গুণ করি তাহলে রাস্তার ক্ষেত্রফল হবে 654.5 বর্গমিটার। রাস্তার ক্ষেত্রফল এটা। প্রতি বর্গমিটারে 60 টাকা করে খরচ হয়েছে, তাহলে 654.5-এ কতটা খরচ হবে? প্রতি বর্গমিটারে 60 টাকা করে খরচ হলে রাস্তায় খরচ হবে এই টাকাটা। 654.5-কে 60 দিয়ে গুণ করলে 39,270 টাকা আসে, যেটা অপশান নাম্বার 2-তে আসে। বোঝা গেছে? আর একবার দেখে নাও অঙ্কটাকে, আর একবার ভালো করে দেখো, খুব ইজি। তোমাদের খালি করতে হবে এইটা কত গুণ হচ্ছে, 4×7 = 28, 7-এর নামটা পড়ো, 4×7 = 28, তার স্কোয়ার করো। এর সঙ্গে এখানে 3.5 ছিল, এটাকে কত দিয়ে গুণ করে আসছে? 0.5 দিয়ে। 4 ছিল, 4-এর সঙ্গে 0.5 যোগ করো, 4.5, তার হোল স্কোয়ার। এই দুটোকে মাইনাস করে যেটা হবে সেটা দিয়ে গুণ করবে সবসময় 154কে, তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবে। পরের প্রশ্ন 68 প্রশ্নে বলেছে কোনো সমবাহু ত্রিভুজের উচ্চতা কোনো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের 1/3। ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? দেখো বর্গক্ষেত্র যেটা আছে তার কর্ণের দৈর্ঘ্যের 1/3 দিয়েছে, দেখতে পাচ্ছ 1/3। এখানে আমি ফিগার দেখতে পাচ্ছি 3। আমি বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 3 ধরে নিচ্ছি, কেন 1-এর 3 দেখছি, 3 দিয়ে কাটতে সুবিধা হবে। বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য যদি 3 হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? 3√2। বর্গক্ষেত্রের বাহু যা হয় তাকে √2 দিয়ে গুণ করলে কর্ণের দৈর্ঘ্য পাওয়া যায়। বাহু যদি 3 হয় কর্ণের দৈর্ঘ্য হবে 3√2। বোঝা গেছে? এই একটা ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের উচ্চতা h। বলেছে সমবাহু ত্রিভুজের উচ্চতা কোনো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের 1/3। সমবাহু ত্রিভুজের উচ্চতা যদি আমি h মনে করি, সেটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ 3√2, তার 1/3। দেখো এই 3 কাটা সুবিধে হবে বলে আমি 3 ধরেছিলাম। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে √2। কিন্তু সমবাহু ত্রিভুজের উচ্চতার যে ফর্মুলা সেটা আমরা জানি √3/2 × বাহুর দৈর্ঘ্য। এটা সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা, কিন্তু আমরা বার করলাম উচ্চতা হচ্ছে √2। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য হবে 2√2/√3। এটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। কি চেয়েছে? ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? ত্রিভুজ মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা √3/4 × বাহু স্কোয়ার। এটার সঙ্গে বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রে একটা বাহু আছে 3, তাহলে ক্ষেত্রফল হবে 3² এটা ত্রিভুজের বাহু। ত্রিভুজের বাহুর মান দেওয়া আছে কত? 2√2/√3। এটা আমরা বার করেছি, তার হোল স্কোয়ার সমান 3×3 = 9। বোঝা গেছে? সরি, এটা অনুপাত চেয়েছে, অনুপাত, তাহলে এখানে অনুপাত চিহ্ন দিয়ে দাও। বোঝা গেছে? তাহলে এটাকে জাস্ট ক্যালকুলেশন করতে হবে, একটু বার করে নাও। √3/4, 2 × 2 = 4, 4 × 2 = 8, √3 হোল স্কোয়ার
3 হয়েছে, ইস্টু 9। এটা 4 দুগুণে 8 কাটো, এটা √3 কাটো, তাহলে 2/√3 × 9। এটাকে √3 দিয়ে যদি দুই দিকে গুণ করে দিই তাহলে এটা হবে 2:9√3। √3 দিয়ে উভয় পক্ষ গুণ করলে 2:9√3 হবে, যেটা অপশান নাম্বার 2-তে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন 69-এর প্রশ্নে বলেছে 1 সেমি, 6 সেমি ও 8 সেমি বাহু বিশিষ্ট 3টি ঘনককে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হলো। নতুন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের অর্ধেকের মান কত? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের অর্ধেকের মান, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে 6 × বাহু স্কোয়ার। এটা সমগ্র তলের ক্ষেত্রফল। বলেছে এর অর্ধেকের মান, মানে এর অর্ধেক বলতে 2 দিয়ে ভাগ, অর্থাৎ তোমাকে বার করতে হবে 3 × বাহু স্কোয়ার এটার মান কত, যেখানে বাহু হচ্ছে ঘনকের বাহু। বোঝা গেছে? কোন ঘনকের? সেই ঘনক যেটা তৈরি করা হবে এই 3টে ঘনককে গলিয়ে। কোনো ঘনক গলিয়ে যদি তুমি ঘনক তৈরি করো, আমি বলেছি কিছু জিনিস গলিয়ে যদি অন্য কোনো জিনিস তৈরি করো সবসময় আয়তনের ফর্মুলা ফেলতে হবে। এই 3টে ঘনককে তুমি গলিয়ে ফেলছো, এই 3টে ঘনকের আয়তনের ফর্মুলা কি? ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে বাহুর কিউব। এই ঘনকটা যার বাহুর দৈর্ঘ্য 1 তার আয়তন 1-এর কিউব, যার বাহুর দৈর্ঘ্য 6 তার আয়তন 6-এর কিউব, এবং যার বাহুর দৈর্ঘ্য 8 তার আয়তন 8-এর কিউব। এই 3টেকে গলিয়ে একসঙ্গে নিয়ে যে ঘনকটা তৈরি করা হলো তার বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে তারও আয়তন হবে বাহুর কিউব, অর্থাৎ a কিউব। যেটা গলানো হচ্ছে তারও আয়তনের ফর্মুলা, যেটা তৈরি করা হচ্ছে তারও আয়তনের ফর্মুলা ফেলতে হবে এবং সেগুলোকে সমান করতে হবে। 1-এর কিউব 1, 6-এর কিউব 216 এবং 8-এর কিউব 512। এটা যোগ করলে কত আসছে? 729, মানে 9-এর কিউব। তাহলে a কিউবের ভ্যালু যদি 9-এর কিউব হয়, কম্পেয়ার করলে পাবো a এর ভ্যালু হচ্ছে 9। অর্থাৎ যে নতুন ঘনকটা তৈরি করা হচ্ছে তার একটা বাহুর মান 9। আমি কি বার করব? সমগ্র ক্ষেত্রফলের অর্ধেকের মান, যেটা আমি প্রথমেই বলেছি। অর্থাৎ অর্ধেকের মান হচ্ছে 3 × বাহু স্কোয়ার। 3 × বাহুর মান পেয়েছি 9, তার স্কোয়ার। 9 9 81কে 3 দিয়ে গুণ করলে 243 পাওয়া যাবে, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন দেখো, কোনো ঘনকের আয়তনের সাংখ্যমান এর প্রান্তবাহুগুলির সমষ্টির সমান হলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত? ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 6 × বাহু স্কোয়ার। ঘনক থেকে প্রচুর প্রশ্ন কিন্তু রেলের গ্রুপ ডি পরীক্ষায় দিয়েছে, তাই এই চ্যাপ্টারটা একটু ভালো করে দেখো। তাহলে এইটাকে বার করতে হবে। কি দিয়েছে? কোনো ঘনকের আয়তনের সাংখ্যমান, আয়তনের ফর্মুলা কি? 1-এর কিউব। সাংখ্যমান মানে হচ্ছে শুধু ফর্মুলাটা ফেলো। ঘনকের আয়তনের সাংখ্যমান, বাহু যদি a হয় তার আয়তনের ফর্মুলা a কিউব। সাংখ্যমান বলেছে অর্থাৎ ফর্মুলা বসলাম। এইটা এর প্রান্তবাহুগুলির সমষ্টির সমান। ঘনকের প্রান্তবাহু কতগুলো? একটু আগে হয়েছে। প্রান্তবাহু 1টা 2টো 3টে 4টে, পিছনে 4টে, এই দুটো, এই দুটো, অর্থাৎ মোট 12টা আছে। 12টা, প্রতিটা বাহু যদি a হয় তাহলে 12টা বাহুর দৈর্ঘ্য হবে 12a। প্রান্ত বাহুগুলির সমষ্টির সমান দিলাম। আমি এখান থেকে একটা a কেটে দিতে পারি, যেহেতু a অসমান 0, a তো বাহুর দৈর্ঘ্য, তাই এটা 0 হবে না, তাই আমি একটাকে কেটে দিলাম। তাহলে আমি পেলাম a স্কোয়ারের ভ্যালু হচ্ছে 12। কি চাই? সমগ্র তলের ক্ষেত্রফল, যেটা হচ্ছে 6 × বাহু স্কোয়ার। বোঝা গেছে? 6 × বাহু স্কোয়ার। 6 × বাহু স্কোয়ারের ভ্যালু হচ্ছে 12, এর ভ্যালু না। a স্কোয়ার বা বাহু স্কোয়ারের ভ্যালু 12 বেরিয়েছে, তাই উত্তর হবে 6 × 72, অর্থাৎ 6 × 12, অর্থাৎ 72 বর্গ একক, যেটা অপশান নাম্বার 3-তে আছে। বোঝা গেছে? 70টা অঙ্ক খুব ভালো করে করো। আরও কিছু প্রশ্ন ছিল কিন্তু সেইগুলো রিপিটেড প্রশ্ন ছিল, তাই ওইগুলোকে বাদ দিয়েছি। একই প্রশ্ন করে কোনো উপকার হবে না। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।